হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সিং লাইফ উইথ কেকা। আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হবে, কারণ তোমাদেরই মনে যা যা প্রশ্ন রয়েছে সেগুলোরই কিন্তু আজকে উত্তর দেব। যেমন কি তোমাদের এএনএম এর খরচ কীরকম, কেউ প্রশ্ন করেছে হচ্ছে এএনএম ইংলিশ ভার্সানে না বাংলা ভার্সানে, হোস্টেলে থাকা ম্যান্ডেটরি কিনা, ফর্ম ফিল আপ জিএনএম এএনএম হচ্ছে না কেন। তো তোমরা যারা জিএনএম এএনএম এর জন্য প্রিপারেশন নিচ্ছ বা তোমরা যারা জিএনএম এএনএম 2025-এ দেবে, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে এবং তোমাদের মনের অনেক কোয়ারিজ কিন্তু তোমরা এখান থেকে সলভ করে নিতে পারো এই ভিডিওটা থেকে। তো তোমরা যারা জিএনএম এএনএম ইচ্ছুক অবশ্যই ভিডিওটা কমপ্লিটলি দেখো, একদম স্কিপ করো না। আজকের ভিডিওতে তোমাদের কিন্তু যে কিউএনএ পোস্ট করেছিলাম, মানে কিউএনএ ভিডিও করার জন্য তোমাদের প্রশ্ন জানতে চেয়েছিলাম কমিউনিটি পোস্টের মাধ্যমে, সেই কমেন্টগুলোরই কিন্তু উত্তর আজকে দেব। তো বেশি সময় নষ্ট না করে চলো প্রথম প্রশ্নের উত্তর দিই, বা প্রথম প্রশ্ন কি আছে জানি। প্রথম প্রশ্ন করেছে মৃত্তিকা মণ্ডল। সে বলেছে যে এএনএম ফার্স্ট ইয়ারে কী কী বই পড়তে হয়, বইগুলো ইংলিশ ভার্সানে না বাংলা ভার্সানে, চাপ কীরকম থাকে, এএনএম করলে কি হোস্টেলে থাকা বাধ্যতামূলক, আর ফার্স্ট ইয়ারে খরচ কেমন। একসঙ্গে অনেক কটা প্রশ্নেরই উত্তর সে চেয়েছে এবং তোমাদেরও মনের হয়তো অনেকেরই এই কিছু না কোনো প্রশ্নটা তোমাদের মনেরও প্রশ্ন। তো চলো প্রথমে তোমাদের বলি, প্রথমে জিজ্ঞেস করেছে এএনএম এ ফার্স্ট ইয়ারে কী কী বই পড়তে হয়। দেখো, রেগুলার কোর্সের থেকে এএনএম জিএনএম সম্পূর্ণ আলাদা। তোমরা এএনএম এ তো 2 বছর, জিএনএম এ 3 বছর, পুরো সিলেবাস ভাগ করা থাকে। এএনএম এ তোমার কমিউনিটি হেলথ নার্সিং, হেলথ প্রমোশন, তার সঙ্গে অ্যানাটমি, কিছু কিছু পার্ট, এরকম কয়েকটা সাবজেক্ট রয়েছে। তোমাদের যারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের বুকসগুলো নিয়ে ডিটেলস জানতে চাও, তো তোমাদের জন্য অলরেডি ভিডিও করা রয়েছে এবং প্রথম দিকে আমি চ্যানেলের প্রথম দিকে এই ভিডিওগুলো পাবে ওল্ড ভিডিওতে। তো তোমাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, এই ডিটেলস ভিডিওটা কিন্তু তোমরা দেখে নিতে পারো। মৃত্তিকা, তোমার যদি ইচ্ছা হয় অবশ্যই ভিডিওটা চেক আউট করে নিও, ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে। আর বইগুলো ইংলিশ ভার্সানে না বাংলা ভার্সানে, তোমাদের এএনএম এর ক্ষেত্রে কিন্তু তোমাদের বাংলা ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজই কিন্তু অ্যালাউড। এএনএম এর সঙ্গে সঙ্গে জিএনএমটাও আমি একটু করে টাচ দিয়ে যাচ্ছি। জিএনএম এর ক্ষেত্রে কিন্তু অনলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যালাউ। এবার এএনএম এর ক্ষেত্রে যেহেতু বাংলা এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যালাউ, তো তোমরা কিন্তু যে কোনো ভাষাতেই বইটা পড়তে পারো বা সিলেবাসের জিনিসগুলো কভার করতে পারো। তবে মোস্ট কলেজে ইংলিশটাকে প্রেফার করে, মানে ইংলিশের সঙ্গে বাংলা মিশিয়ে। কীরকম, তোমরা একটা ইউনিক জিনিস এএনএম এর ক্ষেত্রে লক্ষ্য করবে যে, বা যদি তোমরা ভর্তি হও বা যারা পড়ছে তারা জানবে যে তোমরা এখানে বাংলা ইংলিশ মিশিয়ে কিন্তু অ্যান্সার করতে পারো। তো মেনলি মেডিকেল টার্মগুলো ইংলিশে রেখে তোমরা যে অ্যান্সারগুলো দেবে সেটার বিবরণটা তোমরা বাংলায় লিখতে পারো, পুরোটা যদি ইংলিশে কভার করতে না পারো। তো এখানে টেনশনের কোনো কারণ নেই। আর যারা সম্পূর্ণ বাংলায় লিখবে তাদেরও কোনো আলাদা নাম্বার কাটা যাবে এরকম নয়, তবে প্রেফার করে মেডিকেল টার্মগুলো যাতে ইংলিশে রাখতে, এবং তোমাদেরও দেখবে মেডিকেল টার্মগুলো ইংলিশেই বেশি সুবিধা মনে হবে। তো এটা ছিল ল্যাঙ্গুয়েজ। এবং হোস্টেলে চাপ কেমন থাকে। এবার কথা হলো কি যে জিএনএম এএনএম তোমরা যখন ভর্তি হবে ফার্স্ট ইয়ারে, বিশেষ করে ফার্স্ট ইয়ারটা একটু খটোমটো মনে হতে পারে প্রথম দিকে। কারণ কি, তোমরা রেগুলার যেরকম পড়াশোনা করো বা যেরকম আমরা প্রজেক্ট, প্রথমে এক্সামস এইভাবে দিই, এইরকম টাইপের না। কিন্তু তোমাদের প্রথমেই ঢুকে হেলথ টক, অ্যাসাইনমেন্ট, পড়াশোনা, ক্লাস টেস্ট, মানে প্রথম একটু হ্যাপাজার্ট লাগবে, কিন্তু আস্তে আস্তে এটা একটু সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। প্রথম দিকে গিয়ে আমরা অভ্যস্ত হতে একটু টাইম লাগে, মানে জিনিসগুলোর সঙ্গে পরিচিত হতে। এবং সেকেন্ড ইয়ারে গিয়ে বা এএনএম এর ক্ষেত্রে জিএনএম এর ক্ষেত্রে থার্ড ইয়ারে গিয়ে দেখবে কোনো কিছুই মনে হচ্ছে না সেগুলো, প্রথম দিকেই তোমরা করে নিতে পারছো। তো অসুবিধা কিছু নয়, প্রথম দিকে একটু চাপ মনে হতে পারে, কিন্তু সেই চাপটা তোমাদের সিনিয়র দিদিরাই ক্লিয়ার করে দেবে। সিস্টার টিউটর থাকছে, সিনিয়র দিদিরা থাকছে, হেলথ টক বা অ্যাসাইনমেন্ট এইগুলো নিয়ে যে একটু চাপ মনে হতে পারে, যেটা আমার মনে হয়, তো সেগুলো কিন্তু তোমাদের সিনিয়র দিদিদের থেকে এবং সিস্টার টিউটরের থেকে ফার্স্ট ইয়ারে হেল্পটা হয়ে যাবে। আর সেকেন্ড ইয়ার থেকে তোমরা নিজেই পটু হয়ে যাবে সেই বিষয়ে। আর ফার্স্ট ইয়ারে খরচ কীরকম জিজ্ঞেস করেছে, তার সঙ্গে হোস্টেলে থাকা কি বাধ্যতামূলক। দেখো, তোমাদের এই ভিডিওতে কিন্তু এক একটা প্রশ্নের মাধ্যমে অনেক কিন্তু উত্তর তোমরা পেয়ে যাবে। হোস্টেল এএনএম এর ক্ষেত্রে হোস্টেল কিন্তু সমস্ত স্কুলে নেই, কিছু কিছু 2-1টা স্কুল রয়েছে যেগুলো শুধুমাত্র এএনএম হয়, সেখানে হোস্টেল থাকে। কিন্তু অনেক বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তোমরা সেকেন্ড ইয়ারে হোস্টেলটা পাও, ফার্স্ট ইয়ারে হোস্টেলটা পাও না। তো তোমাদের কিন্তু, আর এএনএম কিন্তু রেসিডেন্সিয়াল কোর্স নয়, তো সেই জন্য সেখানে হোস্টেলে থাকাটা ম্যান্ডেটরি নয়।
কিন্তু কিছু কিছু হোস্টেল দেয়, মানে কিছু কিছু কলেজ বা স্কুল হোস্টেল প্রোভাইড করে, সেগুলোতে তোমরা থাকতে পারো। এবং না থাকলে তোমাদের যদি সবাইকে থাকা ম্যান্ডেটরি করে, তোমার যদি প্রপার কারণ দেখিয়ে তুমি কিন্তু বাইরেও থাকতে পারো, এটা কিন্তু বাধ্যতামূলক নয়। কিন্তু জিএনএম একটা রেসিডেন্সিয়াল কোর্স, জিএনএম এর ক্ষেত্রে প্রত্যেকটা স্কুলেই তোমরা হোস্টেল পাবে, এবং হোস্টেল পেলে কিন্তু তোমাদের থাকতে হয়। এবার তোমাদের যদি কোনো পার্সোনাল কোনো কারণ থাকে, তোমরা কিন্তু পিএনও ম্যাডাম অর্থাৎ প্রিন্সিপাল ম্যাডামের সঙ্গে কথা বলে ম্যানেজ করে নিতে পারো। দেখো ভিডিওটা একটু লেন্দি হতে পারে, কারণ কি তোমাদের সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু আমি একটা ভিডিওতেই কভার করার চেষ্টা করছি, আর যতটা জানি ডিটেলস ততটাই জানানোর চেষ্টা করছি। তো সেটা হলো। এবং ফার্স্ট ইয়ারে খরচ কীরকম হয় দেখো বলু, তোমাদের হলো কি যে খরচ নিয়ে কিন্তু আমি আলাদা রকমভাবে ডিটেলসে ভিডিও দিয়ে রেখেছি, তবুও শর্টে তোমাদের বলে রাখি, হোস্টেলে থাকতে গেলে একটু আলাদা খরচ এবং বাইরে থাকতে গেলে একটু আলাদা খরচ হয়। তো তবুও তোমাদের কিন্তু মোটামুটি বাইরে যদি থাকো 5 থেকে 6 হাজার টাকা কিন্তু লেগে যাবে আশা করছি তোমাদের এএনএম এর ক্ষেত্রে, এবং জিএনএম এর ক্ষেত্রেও এরকমই, কারণ ওটা 3 বছর এটা 2 বছর এটাই। কিন্তু তোমাদের মানে যদি হোস্টেলে থাকো তাহলে একটু আলাদা খরচ। তবে হোস্টেলের ব্যাপারে অনেকের একটা ধারণা থাকতে পারে যে হলো কি যে হোস্টেলে তোমাদের কোনো টাকা লাগে না, হোস্টেলে থাকার টাকা লাগে না, কিন্তু খাওয়ার টাকাটা সম্পূর্ণই লাগে যে কোনো কোর্সের ক্ষেত্রে, ঠিক আছে। ওখানে শুধুমাত্র থাকার 12 টাকা মান্থলি নেয়, কিন্তু আদার্স জল বিল বা ইলেকট্রিক বিল এগুলো লাগে না, কিন্তু খাওয়ার তোমার টাকাটা সেখানে কিন্তু পে করতে হয়। এটাই তোমাদের খরচের বিষয় বা তোমাদের ডিটেলস ভিডিও যেগুলো আছে সমস্ত কিছু ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা এবং টাইটেল সহ দিয়ে রাখবো। তোমরা যে বিষয়গুলো ডিটেলসে বেশি করে জানতে চাও ভিডিওটি চেক আউট কিন্তু করে নিতে পারো প্রত্যেকে, ডেসক্রিপশনে থাকবে সেই লিঙ্ক। এরপরে পূর্ণিমা মাহাতো বলে কমেন্ট করেছে যে ও আমাকে ফলো করতো আগে এবং এখন সে ভিএসজি হসপিটালের বেহালাতে এএনএমআর স্টুডেন্ট হয়েছে 2024-26। তো খুবই ভালো কথা। আরও একটা বিষয় ভালো লাগলো যে তোমরা আমাকে ফলো করতে এবং তোমরা চান্স পেয়ে যাওয়ার পরেও আমার চ্যানেলটা চেক আউট করছো, এই বিষয়টা অনেক বেশি ভালো লাগছে এবং কমেন্ট করছো। তো তোমার ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা। তো আরও একটা প্রশ্ন করেছে যে দিদি আমি যদি এএনএম জব থেকে জিএনএমে যেতে চাই তাহলে কি এএনএম চাকরিটা ছাড়তে হবে? দেখো তোমাদের এখনও সমস্ত জিএনএম থেকে বিএসসি এমএসসি এগুলো কিন্তু যাওয়া যায়, তবে একটা ব্যাপার থাকে যে 3 বছর কন্টিনিউ চাকরি করতে হবে স্টাফ নার্সের বা তারপরে, এইভাবে কিন্তু কিছু কিছু যোগ্যতা দিয়ে তোমাদের পরবর্তী কোর্সের জন্য অ্যাপ্লাই করা যায় জিএনএম থেকে। এএনএম এর এখনও পর্যন্ত এটাই সবথেকে বড় লিমিটেশন, যেটার কারণে মানে এএনএমটা মানে ছোট হয়ে যাচ্ছে ব্যাপারটা, যেটার কারণে এএনএমটা পিছিয়ে রয়েছে, যে এএনএম থেকে ফার্দার তোমাদের প্রমোশনাল পোস্টগুলোতে যাওয়া যাচ্ছে না। কিন্তু একটা প্রস্তাবনা হয়েছে যে এএনএম থেকে জিএনএমে যাওয়ার জন্য, সেখানে সিলেবাস কীরকম থাকবে, তারপর কত বছরের ট্রেনিং হবে, সমস্ত কিছু লেখা ছিল, যেটা একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে। যদি সেটা চালু হয়ে যায় তো তোমরা 2 বা 3 বছর এক্সপিরিয়েন্স গেইন করার পরে কিন্তু তোমরা এরকম ফার্দার বিএসসি বা এমএসসি মানে তার আগে জিএনএম এগুলো কিন্তু যেতে পারো। কিন্তু এখনও সেটা কিন্তু মানে সে বিল পাস হয়নি, এরকম একটা ব্যাপার হয়ে রয়েছে, ঠিক আছে। এটাই কথা। আর একটা কথা কি যে এএনএম থেকে যাওয়া যাচ্ছে না, কিন্তু জিএনএম করলে তোমরা কিন্তু বিএসসি নার্সিং এমএসসি নার্সিং এগুলো পরপর কিছুটা যে ক্রাইটেরিয়া থাকে সেই ক্রাইটেরিয়া করে তোমাদের কিন্তু ক্রাইটেরিয়া পূরণ করে তোমরা করতে পারবে পরবর্তী যে কোর্সগুলো। আরও একটা কথা কি বলতে গেলাম যে তোমরা বলেছো যে চাকরি ছাড়তে হবে না, এবার যদি তুমি একান্তই মানে এরকম হয় যে তুমি এএনএম জিএনএম আবার পরীক্ষা দিয়ে জিএনএমে চান্স পেলে, তাহলে তোমাকে গভর্নমেন্টের কাছ থেকে মানে তোমাদের পারমিশন নিতে হবে, সিওমএইচ অফিসে গিয়ে পারমিশন নিতে হবে। গিয়ে যদি দেয় তাহলে তুমি 3 বছরের জন্য কোর্সে যেতে পারো জিএনএম কোর্স করার জন্য, এবং তখন তোমার কোনো পে করা হবে না, বা অফিসিয়াল যে সমস্ত কাজকর্ম থাকবে সেগুলো সঙ্গে তুমি যুক্ত থাকলে না, তোমাদের সেক্ষেত্রে কিন্তু কোনো পেমেন্ট পাবে না, বা তোমাদের চাকরিটা তখন থাকবে না। কিন্তু সেই 3 বছর বা 4 বছর যদি পারমিশন পাও তারপরে কিন্তু তোমরা কি করতে পারো, আবার চাকরি জয়েন করতে পারো। কিন্তু তখন চাকরি কিন্তু মানে চাকরিতে থাকছো বা পেড হচ্ছে এরকম নয়। তো এটা সম্বন্ধে তোমাদের সিওমএইচ অফিসে কিন্তু যোগাযোগ করতে হয়। তাহলে এই বিষয়টা বলা হলো। একটা প্রশ্নে অনেকটা টাইম চলে গেল, কিন্তু অনেকগুলো উত্তর তোমরা পেয়ে গেলে। 2000 এরপরে সুজাতা মাইতি কমেন্ট করেছে 2025-এর ফর্ম ফিল আপ কবে হবে আর ওবিসি কাস্ট কবে শেষ হবে? এটা তো মানে কিছু বলার নেই, কোর্টে কোনো বিচার উঠলে সকলেই জানো, সেটা যে কবে কি হবে কেউই জানতে পারে না, তো আমিও স্বাভাবিকভাবে জানি না। আর 2025-এ ফর্ম ফিল আপ কবে হবে, এখন একটা নতুন ব্যাপারটা যেটা এসে দাঁড়িয়েছে যে ফর্ম ফিল আপ কিন্তু বিশেষ করে আমাদের মুর্শিদাবাদেই অনেক ঝামেলা।
এদিকে নেট অফ থাকছে। এবার ফর্ম ফিল আপ হলে তো হয়তো 20-25 দিন মতো বা এরকম 10-12 দিন মতো টাইম দিতে পারে, যেহেতু এখন অনেকটা মানে সময় হয়ে এসেছে পরীক্ষার দিকে। তো সেই কারণেই হয়তো এখনও ফর্ম ফিল আপের ডেট দিচ্ছে না। রিসেন্টলি আমাদের নেটওয়ার্কটা আবার চালু হয়েছে, তো এরপরে যদি কোনো অসুবিধা না থাকে আদার্স বা ওবিসির জন্য যদি থেমে না থাকে, তাহলে হয়তো ফর্ম ফিল আপের প্রসেসটা শুরু হতে পারে। পরে মাসুমা খাতুনও একই প্রশ্ন করেছে, ফর্ম ফিল আপ কেন হচ্ছে না দি, প্লিজ বলো। ওই একটাই উত্তর তোমাদের দেবো, ফর্ম ফিল আপটার জন্য প্রথমে তো দেরি হচ্ছিল, ওবিসি হয়তো ওবিসির জন্য সমস্যা হচ্ছে, কিন্তু অন্যান্য পরীক্ষা তো হচ্ছে, তো সেই জন্য ওটাকে যদি আমরা বাইরের দিকে রাখি। এখন কিন্তু লাস্ট এই এপ্রিলে 10-12 দিন ধরেই কিন্তু আমাদের মুর্শিদাবাদে নেটওয়ার্ক ছিল না, তো নেটওয়ার্কের পুরো অফ ছিল কানেকশন, তো সেই কারণেই হয়তো আরও একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে ফর্ম ফিল আপ পিছানোর। নেটওয়ার্কটা চালু হয়েছে, তো আশা করি এবার যদি অন্য কোনো সমস্যার কারণে না হয় তাহলে ফর্ম ফিল আপটা শুরু হবে। এরপর নাসরিন জিজ্ঞেস করেছে, দিদি জিএনএম এএনএম এর ভেরিফিকেশনের সময় যদি কোনো ডকুমেন্টসে গার্জিয়ানের নেম ভুল থাকে তাহলে ভেরিফিকেশন ক্যান্সেল হবে? ভেরিফিকেশন ক্যান্সেল হবে এরকম বলা যায় না, তবে তোমার যদি গার্জিয়ানের নেমে কোনো গন্ডগোল থাকে এবং সেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমার যা আছে সেই অনুযায়ী যদি আলাদা থাকে, তাহলে অবশ্যই চেষ্টা করে নাও কারেকশন করে নেওয়ার, বা তোমাদের হলো কোনো অ্যাপ্লাই যদি করে থাকো অ্যাপ্লাই করো। যদি তোমরা সেই জিনিসটা নাও পাও সেই ডকুমেন্টটা, তাও তুমি দেখাতে পারবে অ্যাপ্লিকেশনে যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা, সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা। তো তোমাদের ক্যান্সেল হবে না, কিন্তু একটু সমস্যা অ্যারাইজ হতে পারে। আর না হলেও তোমাদের ফর্ম ফিল আপ করছো যেভাবে করছো এবং পরে যদি ভেরিফিকেশন আলাদা হয়, তাহলে কিন্তু তোমাদের ইমিডিয়েট একটা কোড এফিডেভিট করে রাখবে, ঠিক আছে। এরপরে হলো কি যে তোমাদের কোশ্চেন করেছে বৈশাখী বর্মন, ওই একই প্রশ্ন, 2025-এর ফর্ম ফিল আপ কবে হবে বললামই। আর 2025-এ কি আর্টসের স্টুডেন্টরা দিতে পারবে? হ্যাঁ, আর্টস সায়েন্স সকলেই কিন্তু জিএনএম এএনএম পরীক্ষাটার জন্য ফর্ম ফিল আপ করতে পারে, পরীক্ষাটা দিতে পারে। দিদি তোমার এইচএস এর মাধ্যমিক এবং পার্সেন্টেজ কত ছিল? আমার এইচএস আর মাধ্যমিকের পার্সেন্টেজ কমই ছিল, আমি যে খুব ভালো মানে হাই লেভেলের পড়াশোনার স্টুডেন্ট এরকম নয়, তবে আমার 81% ছিল তোমার মাধ্যমিকে, 2016 সালে মাধ্যমিক দিয়েছি। আর এইচএসে ছিল হলো কি যে 72%, আমার অনেকটাই কমে গেছে, অনেক কিছু সমস্যা হয়েছিল, যাই হোক সায়েন্স ছিল, তবুও আমার অনেকটাই কমে গেছে, 72 ছিল। এরপরে যে কমেন্ট করেছে লিসা মাহান্ত, যে এএনএমটাও কি জিএনএম এর মতো হয়ে যাবে? ওবিসি না মিটলে কি 2022-24-এর ব্যাচের জয়েনিং হবে না? এবার এটা তো বলাও মুশকিল না, বাইরে থেকে তো সেভাবে বোঝা যাচ্ছে না, কারণ যদি ওবিসির কারণটার জন্য ঝুলিয়ে রাখে তো এটা তো সমস্যাই হয়ে যাচ্ছে। কারণ তোমরা 2 বছর ট্রেনিং করলে, তোমাদের নিজের তো পড়াশোনা করেছো, পাস আউট হয়েছে, সেগুলো তো ওবিসির ভিত্তিতে নয়, তো সেগুলো অনুযায়ী তোমাদের পোস্টিংটা দিয়ে দেওয়া উচিত, তবে এখনও কোনো জয়েনিংয়ের খবর পাইনি। এরপরে ম্যাথ মেহবুবা খাতুন কমেন্ট করেছে, এএনএম এক্সামের কি প্রতি ইয়ার হবে, আর করলেই কি 100% জব? দেখো, আমরা যে 21-23-এর ব্যাচ ছিলাম, ঠিক আছে, তাদের অবধি এএনএম করলে পরপরই কিন্তু এখনও জব পেয়ে গেছে সমস্ত, মানে সবাই ব্যাচ ধরেই কিন্তু এএনএম এর পোস্টিং হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা ধরতে পারি যে 100% জব। কিন্তু এই ইয়ারে 2025-এ অনেক রকম সমস্যা অ্যারাইজ করেছে। এখন 2022-24-এর ব্যাচরা পাস আউট হয়েছে 6 মাস মতো হয়েছে, আগেও 6-7 মাস টাইম লাগতো, তবে আমাদের খুব ফাস্ট মানে তোমাদের পোস্টিং হয়ে গেছিলো, সেক্ষেত্রে তাদের এখনও 6 মাস হয়েছে, পোস্টিংয়ের এখনও কোনো জয়নিংয়ের খবরটা পাওয়া যায়নি, তবে এখনও পর্যন্ত এএনএম করে 100% জব সিকিউর সেই হিসাবেই ধরা হয় এএনএমটিকে। এরপরে অপটিমিস্টিক বলেছে যে এএনএম এর পরে কি পড়া যায়। এএনএম এর এটাই সব থেকে বড় মানে কি বলবো লিমিটেশন, যে হলো কি যে এএনএম থেকে ফার্দার জিএনএম বিএসসি এগুলোতে যাওয়ার কিন্তু এখনও কোনো মানে সমাধান হয়নি, কোনো ক্লিয়ারলি এখনও কোনো রুল পাস হয়নি যে এএনএম থেকে জিএনএম করা যাবে, জিএনএম থেকে বিএসসি করা যাবে। এরকম জিএনএম করলে যেমন এটা স্টাফিং পাওয়ার পরে সেগুলো করা যায়, কিন্তু এএনএমে কিন্তু এখনও সেটা মানে অ্যাপ্রুভ হয়নি। অভিজিৎ সরকার বলেছে 3 মান্থ প্রিপারেশন নিয়ে কি এএনএম পাওয়া সম্ভব? এবার তোমার নির্ভর করছে বিষয়টা, তোমার ভিতটা কতটা শক্ত, আর মেন কথা তোমার বেসিক জ্ঞানটা বা হলো যে এএনএম জিএনএম এর যে সিলেবাস সেই বিষয়গুলোর ওপর তোমার কতটা দখল। এবার তোমার যদি অনেকটাই দখল থাকে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং অন্যান্য সাবজেক্টগুলো, তাহলে তোমরা 3 মাস প্রিপারেশনে অনেকটাই তোমরা কাছাকাছি নাম্বার পেতে পারো, অনেকে হয়তো পেয়েও যেতে পারে এবং অনেকের ক্ষেত্রে পাওয়াটা টাফ,
কিন্তু তোমরা যদি খুবই ভালো পড়াশোনা করে থাকো তাহলে হলো কিন্তু অবশ্যই তোমাদের যদি বেসিকটা ভালো থাকে সায়েন্স গ্রুপে তাহলে পেয়ে যেতে পারো। তারপর অঙ্কিতা বিশ্বাস বলেছে, দিদি তুমি কোন স্ট্রিম নিয়ে পড়েছো, কলেজে অনার্স নিয়ে পড়েছিলে কিনা? তো আমার ছিল সায়েন্স গ্রুপেই ছিল এবং আমি 12-এর পর ফিজিক্স নিয়ে পড়েছি। হ্যাঁ, আমি পাস আউট হয়েছি, মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি 2021-এ এবং তারপরে এএনএম এর পরীক্ষা দিয়েছি, দিয়ে আমার এএনএমে আসা। আর প্রিয়া বলেছে যারা দুটো প্রশ্ন করেছে না তিনটে, যারা খুব ইমোশনাল হয়, কারো কষ্ট দেখলেও খুব কষ্ট হয়, এদের পক্ষে কত জটিল এই এএনএম নিয়ে পড়তে গেলে যদি একটু শেয়ার করো খুব ভালো হয়। আর কিভাবে এই ভয় ইমোশনালটাকে স্ট্রং করে এগিয়ে যাওয়া সম্ভব। দ্বিতীয় প্রশ্ন, এএনএম এ জব পাওয়ার পর 3 ইয়ার্স পর বা তারপরেও 100% শিওর যে নিজের ডিস্ট্রিক্টেই পাবে? এএনএম স্যালারি কি ফিউচারে বাড়তে পারে? তিনটে প্রশ্নই খুবই সুন্দর। এটা হলো কি যে দেখো, যারা ইমোশন নয় বিষয়টা যে সবাই কিন্তু স্ট্রং নয়, এমন অনেকেই রয়েছে যারা হয়তো ইঞ্জেকশন দেখতে গিয়ে বা হলো কি যে একটু রক্ত দেখে মাথা ঘুরে পড়ে গিয়ে নিজেরাই ওয়ার্ডে ভর্তি হয়েছে, এরকমও আমাদের নিজেদের ব্যাচেই ছিল। তো সেটা কোনো কারণ নয়, সব কিছুতে আমি এখন মনে করি পজিটিভ, মানে এখন না, মানে মেন কথা তুমি যতটা পজিটিভলি এগোবে ততটা পজিটিভ তোমার রেজাল্ট হবে, ঠিক আছে? তো সেই কারণে তোমরা অবশ্যই সেই ভয়টাকে জয় করতে পারবে। 2-1 দিন সমস্যা হবে, কিন্তু তোমরা কমপ্লিট করতে পারবে না এমন হবে না। আর এএনএম এর ক্ষেত্রে তো তোমাদের সেটা একটু কমই হবে, তোমাদের ফিল্ড ডিউটি বেশি থাকবে, ওয়ার্ড ডিউটি কম থাকবে, তো সেক্ষেত্রে তোমাদের প্রেশারটা একটু কম হবে সেই বিষয়গুলোর ওপর। এএনএম এর পর 3 বছর পর কি নিজের ডিস্ট্রিক্টে পাওয়া সম্ভব? দেখো, এএনএমটা মেনলি নিজের ডিস্ট্রিক্টেই পাওয়া যায়, কিন্তু বলে রাখি, ধরো নিজের ডিস্ট্রিক্টে তোমাদের জায়গা মানে সিট ফাঁকা নেই, ভ্যাকান্সি নেই, বা তোমাদের যে কটা ভ্যাকান্সি রয়েছে তোমরা তার থেকে বেশি অ্যাপ্লিকেন্ট রয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু নিজের ডিস্ট্রিক্টে প্রথমে পাওয়া যায় না। কিন্তু 3 বছর পর হ্যাঁ অবশ্যই এখন রুল হয়ে গেছে, তোমরা 1 বছর করে মিউচুয়াল ট্রান্সফার এবং 3 বছর করার পর তোমরা কিন্তু মানে নিজেরা ইন্ডিভিজুয়াল ট্রান্সফার কিন্তু নিতে পারো। তো সেক্ষেত্রে আমরা এটা নিশ্চিত হতে পারি যে হলো কি যে তোমাদের মানে তোমরা ডিস্ট্রিক্টে পাবে। তো প্রিয়া আরেকটা প্রশ্ন করেছে যে এএনএম এর স্যালারি কি ফিউচারে বাড়তে পারে? হ্যাঁ, অবশ্যই বাড়তে পারে, প্রত্যেক বছরই কিছু না, মানে 1% 2% যাই হোক বাড়ে একটু একটু করে। তো সেই অনুযায়ী স্যালারিটা প্রত্যেক ইয়ারে দেখবে কিছু কিছু করে বাড়ে এবং অবশ্যই একটু বেশি তো হবেই, আশা করা যায়। এরপরে সুস 52464 বলেছে, এএনএম পড়ার পর কি কোনো অপরচুনিটি আছে নার্সিং লাইনে, যে এএনএম করার পর করতে পারি? ওই একই বক্তব্য বললাম তোমাদের আগের বিষয়টা, এএনএম এর লিমিটেশন এটাই। তবে এখন একটা মানে অ্যাপ্রুভাল হয়নি, যদি অ্যাপ্রুভ হয়নি কিন্তু একটা প্রস্তাবনা উঠে এসেছে এবং সেখানে সিলেবাস কত বছরের হবে, জিএনএমে যাওয়া সমস্ত বিষয়গুলি উল্লেখ ছিল। তো সেগুলোতে আমরা অবশ্যই সকলে মেল করেছি। ওই বিষয়টা যদি হয়ে যায় তাহলে তোমরা এএনএম থেকে জিএনএম থেকে পরপর ফার্দার সমস্ত স্টাডি করতে পারো, কিন্তু সেটা এখনো অ্যাপ্রুভ নয়, এটা বলে রাখি। এরপরে দিয়া প্রশ্ন করেছে, এখন কোথায় পোস্টিং হয়েছে, বাড়ি থেকে কত দূরে, আর তোমার স্টার্টিং স্যালারি কত ছিল? তো আমার পোস্টিং হয়েছে আমার পাশের ব্লকে, মানে আমি যে ব্লক থেকে বিলং করি তার পাশের ব্লকে। বাড়ি থেকে মোটামুটি আমার দেড় ঘন্টা না, ঠিক 1 ঘন্টা 10-15 মিনিট মতো লেগে যায়, মানে গাড়ি না পেলে সেখানে একটু লেট হতে পারে। কিন্তু আমার পোস্টিংটা একটু দূরে হয়েছে, মানে আমার পাশের ব্লক থেকে হলেও ব্লকের একদম শেষ প্রান্ত, তো আমার একটু দূরে 1 ঘন্টা 10-15 মিনিট মিনিমাম লেগেই যায়, আর ডেলি যাতায়াত করে যদিও। আর তোমার স্টার্টিং স্যালারি কত ছিল? আমার স্টার্টিং 28,423 টাকা আমরা প্রথম স্যালারি পেয়েছি এবং অবশ্যই তার আগে 7 দিন আগে জয়েন করেছিলাম, সেই 7 দিনের স্যালারিও পেয়েছিলাম। এবার লীলা মাইতি বলেছে, ওবিসি কবে মিটবে, ফর্ম ফিল আপ কবে হবে? আগেই তোমাদের বলে দিলাম ওবিসি কেসের ব্যাপার এবং ফর্ম ফিল আপের ব্যাপার। তারপরে রত্না সরকার বলেছে 2024-এ পাস আউট ব্যাচ কবে জয়েনিং পাবে দিদি? ওই যে বললাম বুনু, ওই একই কথা, কারণ কোন বিষয়ের ওপর ভিত্তি করে যে জয়েনিং দিচ্ছে না সেটার উপর নির্ভর করছে, কারণ এভাবে তো ভিতরের খবর বলা যায় না। তবে আগে 6 থেকে 7 মাস লেগে যেত, 6 মাস তো হয়েই গেল, এবার দেখা যাক যে আর কদিন বসতে হয় তাদের। কিন্তু আগের 2-1 বার 2 মাস 4 মাসের মধ্যেই যেহেতু পোস্টিং হয়েছিল, সেই জন্য সকলের টেনশনটা আরও বেশি, নাহলে কিন্তু এতটা টাইম আগে লাগতোই। দিদি ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হবে প্রকৃতি? কিন্তু এটা তো বললামই বোন তোমাদের আগের বিষয়টাতে। তারপরে শুভ নববর্ষ সকলকে।
কাবেরী বলেছে পড়তে খরচ কেমন হয়। ওই যে বললাম পড়তে খরচ তোমাদের প্রথমে বলে রাখলাম, মোটামুটি বাইরে থাকলে 5 থেকে 6 হাজার টাকা লেগেই যাবে, মানে 5 হাজার টাকা তোমার মিনিমাম লাগবেই। আর ডিটেলস ভিডিও দেওয়া আছে ডেসক্রিপশানে, সেই লিঙ্কগুলো থাকবে, সেগুলোর কিন্তু তোমাদের যারা পার্সোনালি মানে ডিটেলসে জানতে চাও অবশ্যই ভিডিওগুলো চেক আউট করে নিও। তো যেগুলো কমেন্ট এসেছিলো সেই কমেন্টের রিপ্লাইগুলো কিন্তু দিলাম। আর আশা করি তোমাদের অনেকের মনের অনেক প্রশ্ন কিন্তু এইগুলোর মধ্যেই ছিল এবং তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এএনএম জিএনএম এর ব্যাপারে আরও ডিটেলসে জানার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করার আগে বলবো চ্যানেলটি ভিজিট করে ভালো লাগলে দেন সাবস্ক্রাইব করলে বেল নোটিফিকেশন অন করতে ভুলো না। একটা কথা বলে রাখি, আমার চ্যানেলে ওয়েবসাইট এবং ওয়েবসাইটের বাইরেরও নার্সিং লাইফের সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো। তো অবশ্যই যাও, ভিজিট করে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটির ইনফরমেশন যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আর তোমরা কি জানতে চাও অবশ্যই কমেন্টে কিন্তু জানাও, কি বিষয়ে ভিডিও চাও সেটিও জানাও। এবং তোমরা কিন্তু মানে তোমাদের যে কোয়ারিজ সেগুলো কমেন্টে জানাতে ভুলো না। কমেন্টের মাধ্যমে বা তোমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।